সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তাই না? সিম্পল হচ্ছে সরল, কমপ্লেক্স জটিল, কম্পাউন্ড যৌগিক। সিম্পলে কি থাকবে? একটা সাবজেক্ট একটা ভার্ব, তাই না? কমপ্লেক্সে কি হবে? দুইটা সাবজেক্ট দুইটা, মানে সাবজেক্ট ভার্ব দুইবার হবে। আর কম্পাউন্ডেও সাবজেক্ট ভার্ব দুইবার হবে, ঠিক আছে? আর সিম্পলে একবারই হবে, ঠিক আছে? আমরা এটা তো দেখছেন আপনারা তখন ওইগুলোতে করছেন, যেমন হি ইজ এ গুড ম্যান, তাহলে হি ইজ এ ম্যান হু ইজ গুড, এটা দেখছেন না? এখন আচ্ছা আমরা এখানে একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে কি হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট এটা ভার্ব। তাহলে আর আমরা এটারে এখন আমরা যদি কমপ্লেক্স করি তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা হি ইজ দুইবার লিখে ফেলতে পারি চাইলে, হি হচ্ছে সাবজেক্ট, ইজ, তাই না? তাহলে হি ইজ এক জায়গা থেকে দুইবার কমন নিলাম আর কি, তাহলে হি ইজ, এই যে হি ইজটাকে দুইবার লিখলাম। তারপর এখান থেকে আমরা বয় এই কথাটা নিয়ে আসি, তাহলে এটার সাথে এটা লিখি, তাহলে হি ইজ, আর এটারও কমন নিয়ে আসি, তাহলে হি ইজ এ আর কি বয়, হি ইজ এ বয়। আর এখানে হি ইজ তো আছে, তাহলে আর কি আছে? এ চলে গেছে, বয় চলে গেছে, আর কি আছে? গুড। তাহলে আমরা এই যে দুইবার লিখলাম না, হি ইজ এ বয় হি ইজ গুড, কিন্তু আমরা এই হিটারে হি না লিখে আমরা এটা কি লিখবো? গুড। তাহলে হি ইজ এ বয় হু ইজ গুড, সে হয় একটি ছেলে যে হয় ভালো। সিম্পলটা কমপ্লেক্স হয়ে গেল। আর কম্পাউন্ডে কি হবে? সাবজেক্ট ভার্ব দুইবার করবো, তো এই সাবজেক্ট ভার্ব হি ইজ আমরা লিখি, তাহলে সরি ওই সাবজেক্টটা আমরা দুইবার লিখি, তাহলে হি ইজ দুইবার লিখে ফেলি, হি ইজ, আবার হি ইজ দুইবার লিখে ফেললাম। তাহলে আমরা আবার এখান থেকে এ আর বয় এখানে নিয়ে আসি, তাহলে হি ইজ এ বয়। আর এখানে কি আছে? শুধু গুড আছে, তাহলে হি ইজ গুড। কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা হু ব্যবহার করবো, মনে আছে তো? আর কম্পাউন্ডে আমরা এখানে একটা অতিরিক্ত এন্ড লিখবো, যেমনি আছে এমনি, ঠিক আছে? তো কম্পাউন্ডে কি লিখলাম? এন্ড লিখলাম, তাহলে হি ইজ এ বয় এন্ড হি ইজ গুড। আর এখানে হি ইজ এ বয় হু ইজ গুড, এন্ড আর লিখলাম না হু, এই যে হু এন্ড এগুলা কি, কোথায় আমরা কোনটা লিখবো? এই যে দেখেন, এখন আমরা একটু দেখি, এগুলো হচ্ছে কি কনজাংশন, দুইটা বাক্যকে, এই যে দেখেন এখানে দুইটা বাক্য হয়েছে না? দেখেন এই যে হি ইজ এ বয় এটা একটা বাক্য, হি ইজ এ বয় এটা একটা বাক্য, আবার হি ইজ গুড, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে বাক্য হয়ে যায়, ঠিক আছে? দুইটা বাক্যকে আমরা এটার আমরা হু দিয়ে যোগ দিছি, আর এখানে দুইটা বাক্যে আমরা এন্ড দিয়ে যোগ দিছি, ঠিক আছে? আর এই যে দেখেন এই যে যোগ দেওয়ার জিনিসগুলোকে বলে কনজাংশন, ঠিক আছে? এই একটা আছে সাবঅর্ডিনেট কনজাংশন। সাব মানে কি? সাব মানে অধীন, আমরা বলি না সাব ইন্সপেক্টর বা হচ্ছে কি এরকম উপ বা অধীন, ঠিক আছে? তাহলে সাব শব্দের অর্থ হচ্ছে উপ, যিনি প্রধান না, ইনি হচ্ছে উপপ্রধান আর কি, ঠিক আছে? তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন মানে কি? যেগুলো জোড়া দেয়। কনজাংশন মানে কি? ওই যে আমরা জাংশন দিয়ে মনে রাখছিলাম, রেলওয়ে জাংশন মানে কি? সংযোগ, যেখানে সংযোগ হয়, সংযোগ। তাহলে হচ্ছে কি কনজাংশন মানে কি? সংযোগ দেওয়া বা জোড়া দেয় যে জিনিসটা। তো একটা হচ্ছে কি সাবঅর্ডিনেট কনজাংশন, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এই যে হু, তারপর কি হুইচ, তারপর হচ্ছে কি হোয়ার। আমরা হু দিব কখন? ব্যক্তির ক্ষেত্রে। হুইচ দিব কখন? বস্তুর ক্ষেত্রে। হোয়ার দিব কখন? জায়গার ক্ষেত্রে। এগুলো পরে লেখেন, এখন দেখে নেন, এটা ভিডিও থাকবে। হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, হুইচ হচ্ছে বস্তুর ক্ষেত্রে, হোয়ার হচ্ছে জায়গার ক্ষেত্রে, হোয়ার হচ্ছে যখন মানে কি একটা সময় বোঝায়, তাই না? যেখানে মানে কি বোঝায় বলেন তো? ব্যক্তি বোঝায়, একটা জায়গা বোঝায়, যেখানে এটা একটা জায়গা। আর যখন বলে কি বোঝায়? একটা সময় বোঝায়, ঠিক আছে? আর এই যে এরপরে নতুন করে আসতেছে সিন্স, অ্যাজ, এগুলো আপনাদের ওই শীটের মধ্যে আছে। সিন্স মানে কি? যেহেতু, অ্যাজ মানেও যেহেতু, ইফ মানে যদি, আর দো মানে যদিও। এগুলো সব কনজাংশন, দুইটা বাক্যের মাঝখানে অথবা শুরু, মানে দুইটা বাক্যকে এরা জোড়া দিবে, ঠিক আছে? এগুলা কমপ্লেক্স বাক্যতে থাকবে, কমপ্লেক্স, ঠিক আছে? আর একটা ছিল কম্পাউন্ড, এটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, কো মানে সহকারী, এটা ছিল অধীন, আর এটা হচ্ছে সহকারী। তো সহকারী কনজাংশন গুলো কি? কনজাংশন মানে সংযোগ দেয় যারা, এন্ড থাকে, ওই যে দেখছেন না এন্ড থাকে, অথবা বাট থাকবে, বাট মানে কিন্তু, অথবা অর থাকবে, অর মানে কি অন্যথা। তো এগুলো থাকবে কম্পাউন্ড বাক্য। তাহলে কম্পাউন্ড বাক্যে কোনগুলো থাকবে? কোঅর্ডিনেট কনজাংশন গুলো, এন্ড, বাট, অর, এগুলা। কম্পাউন্ড বাক্যে কোনগুলো থাকবে? দুইটা বাক্য মাঝখানে এন্ড, বাট, অর, এগুলো থাকবে। আর কমপ্লেক্স বাক্যে কোনগুলো থাকবে? এই যে হু, হোয়ার। বাংলা হচ্ছে কি যে, যা, যেখানে, যখন, যেহেতু, যদি, যদিও, সব জ দিয়ে, ঠিক আছে? এটা মনে রাখেন। ফিনিট ভার্ব, ওই কনজাংশনের ব্যাপারগুলো মাথায় রাখেন, ঠিক আছে? আর একটা হচ্ছে কি, এই যে একটা হচ্ছে ফিনিট, FINITE, ফিনিট ভার্ব। আর একটা হচ্ছে নন ফিনিট, আচ্ছা একটা হচ্ছে কি নন ফিনিট ভার্ব, যতটুকু মাথায় রাখতে পারেন নাকি নন ফিনিট। তাহলে ফিনিট ভার্ব আর নন লেখা দরকার নেই, এখন পরে লেখেন, ঠিক আছে? ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব। ফিনিট মানে কি? ফিনিট মানে আপনারা এভাবে মনে রাখবেন, ফিনিট মানে ফিনিশ, ফিনিট মানে কি? ফিনিশ। আর নন ফিনিট মানে কি? নন ফিনিশ মানে কি? যেটা ফিনিশ হয় না, মানে ফিনিশ মানে কি? শেষ।
আর যেটা শেষ হয় নাই, শেষ নয় মানে কি আমরা লিখলাম শেষ নয়। কথা বলছেন, একটা হচ্ছে ফিনিট ভার্ব, একটা হচ্ছে নন ফিনিট ভার্ব। আমরা যদি বলি যেমন হচ্ছে কি বললাম হি, হি হচ্ছে কি বলেন সাবজেক্ট, তাই না? তারপরে হচ্ছে কি হি গো, এই দেখেন মানে কি সে যায়, একবার ফিনিশ হয়ে গেছে না, কথাটা পুরোপুরি হয়ে গেছে না? হ্যাঁ, সে যায়, কোনো কিছু বোঝার বাকি আছে এখানে, পুরো হয়ে গেছে। কিন্তু এই যে দিল হি, তারপরে লেখা আছে হচ্ছে কি টু গো, বা হচ্ছে কি হি টু রিড, টু টু রিড মানে কি হি মানে কি সে, আর টু রিড মানে কি পড়তে। তাহলে এই সে পড়তে এই কথাটা বললে কি পুরা মানে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ হয়েছে? হয় নাই, তাই না? আচ্ছা, এখানে হি গো হবে না, হি গোজ হবে, তাই না? হি গোজ হবে, আপনারা খেয়াল করেন না, থার্ড পারসন হলে অ্যাজ বাই অ্যাজ হয়, হি গোজ, তাহলে সে যায়। আর হি টু রিড এটা কিন্তু পরিপূর্ণ, এই ভার্বটা এটাও এই যে রিডও কিন্তু ভার্ব, কিন্তু এ কিন্তু পরিপূর্ণ অর্থ দিতে পারে নাই, আর ও কিন্তু ভার্বও পরিপূর্ণ অর্থ দিতে পারছে। কিন্তু এখন যদি আপনি লেখেন হি গোজ, হি গোজ টু রিড, যায়, এ গোজ মানে কি যায়, তাই না? তাহলে এখন দেখেন পুরো অর্থ হয়েছে হি গোজ টু রিড, সে পড়তে যায়। তাহলে এই ভার্বটা হচ্ছে কি ফিনিট, সে সম্পূর্ণ অর্থ দিতে পারে, আর এই ভার্বটা হচ্ছে নন ফিনিট, এ পুরো অর্থ দিতে পারে নাই। তারপরে আপনি যদি আবার এরকম, এবার আমরা ফিনিট আর নন ফিনিটগুলো একটু বোঝাই। ফিনিট নন ফিনিট কোনগুলো? আগে নন ফিনিট বুঝি, নন ফিনিট বুঝলেই আমরা ফিনিট বুঝবো। নন ফিনিট ভার্বগুলো কি কি? নন ফিনিট, FINIT, ফিনিট। নন ফিনিটগুলো দেখেন, নন ফিনিট হচ্ছে কয় প্রকার? একটা হচ্ছে কি আপনার জিরান্ট, GERUND, জিরান্ট। 2 নম্বর হচ্ছে কি পার্টিসিপল, পার্টিসিপল। আর একটা হচ্ছে 3 নম্বর হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ। এই তিনটা জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ। জিরান্ট সমান সমান হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। জিরান্ট কি? জিরান্ট হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। যেমন গো প্লাস আইএনজি কি হবে? গো প্লাস আইএনজি, তাহলে আমাদের গোয়িং, ঠিক আছে? তারপরে হচ্ছে কি এই কাম প্লাস আইএনজি কি হবে? কামিং। তাহলে ভার্ব প্লাস আইএনজি এটাকে কি বলে? জিরান্ট। জিরান্ট মূলত হচ্ছে এগুলো এখন বোঝানো, এগুলো এখন হয়তো নাও লাগতে পারে, কিন্তু মানে আপনি মূল জিনিসটা একটু মাথায় রাখেন। জিরান্ট হচ্ছে নাউনের কাজ করে, ঠিক আছে? জিরান্ট কিসের কাজ করে? নাউনের কাজ করে। আর ইনফিনিটিভ হচ্ছে কি? ইনফিনিটিভ বোঝায়, পার্টিসিপল একটু পরে বোঝায়। পার্টিসিপল আচ্ছা, ইনফিনিটিভ হচ্ছে কি টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, ঠিক আছে? তাহলে যেমন হচ্ছে কি আচ্ছা আমরা গো টু এরপরে লিখলাম গো, টু গো, ঠিক আছে? তাহলে এটা কি? এটা ইনফিনিটিভ। টু এর পরে ভার্ব দেখলে বুঝবে এটা হচ্ছে ইনফিনিটিভ, আর ভার্বের সাথে আইএনজি দেখলে বুঝবে এটা হচ্ছে জিরান্ট, ঠিক আছে? তাহলে টু গো, টু কাম, টু স্লিপ এগুলো সব কি ইনফিনিটিভ, ঠিক আছে? আর গোয়িং, কামিং, স্লিপিং এগুলো সব হচ্ছে কি জিরান্ট। এটাও নাউনের কাজ করে, এটা প্রায় সময় নাউনের কাজ করে। আচ্ছা, এটার ব্যাপারটা আমরা রাখলাম। তারপরে আমরা হচ্ছে এবার পার্টিসিপলের আলোচনা করি। হ্যাঁ, পার্টিসিপল আবার 3 প্রকার। হ্যাঁ, পেছে যায় না, এই হালকা করে এগুলো মাথায় রাখেন, এগুলো অত বেশি মাথায় না রাখলেও চলবে, আপাতত ততটুকু রাখা যায় আর কি। পার্টিসিপল 3 প্রকার। এই যে পার্টিসিপল, আমরা পার্টিসিপলের আলোচনাটা এখানে করতেছি। পার্টিসিপল 3 প্রকার। একটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, আমি এটা সংক্ষেপে লিখলাম। আচ্ছা, লিখছি সবগুলো পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, একটু আগে একটা পড়ছিলেন ভার্ব প্লাস আইএনজি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ও ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? তাহলে যেমন হচ্ছে কি গো প্লাস আইএনজি কি হবে? গোয়িং। তাহলে একই হয়ে গেল না? তাহলে কোনটা জিরান্ট কোনটা পার্টিসিপল আমরা বুঝবো কেমনে? আচ্ছা, এক হয়ে গেল না? তাহলে জিরান্ট হচ্ছে নাউনের কাজ করে, আর পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ মানে দোষগুণ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ যতটুকু মনে রাখা যায় আর কি, এখন অত চাপ দেওয়া দরকার নাই, আপাতত এতটুকু মনে রাখেন। জিরান্ট হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলটাও ভার্ব প্লাস আইএনজি। আর পাস্ট পার্টিসিপল মানে কি আপনারা সবাই জানেন, ভার্বের ওই যে ভার্ব 3, যেটা ভার্ব 3 মানে কি ওই যে গো, ওয়েন্ট, গন। এই গন হচ্ছে ভার্ব 3, তাই না? গো এর ভার্ব 3 কি গন। তারপরে হচ্ছে কি কাম, কেম, কাম। তারপরে হচ্ছে কি স্লিপ, 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 এরকম আছে না? 3 নম্বরটা ভার্বের 3 নম্বর লাইনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে কি হ্যাভিং, হ্যাভিং, ওই হ্যাভ থেকে হ্যাভিং আর কি, হ্যাভিং প্লাস ভার্ব 3, ঠিক আছে? তাহলে হ্যাভিং গন, হ্যাভিং সমান সমান কি হলো? হ্যাভিং মানে ওই যে গো এর ফার্স্ট পার্টিসিপল কি
গন, তাহলে হ্যাভিং গনটা এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তার আমাদের এটা বেশি একটা লাগবে না, এটার কথা আমরা বাদ দিই। এটা আর এটা আমরা জানি, এই যে এটা, ঠিক আছে, এই দুইটা প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। তাহলে আবার দেখেন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি, আবার জিরান্ড হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি। কিন্তু জিরান্ড কি করে, নাউনের কাজ করে, আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, আর ইনফিনিটিভ কি টু প্লাস। এই কয়টা আপনাদের বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। জিরান্ড গুরুত্বপূর্ণ, তারপরে ইনফিনিটিভ গুরুত্বপূর্ণ, আর প্রেজেন্ট পার্টিসিপল গুরুত্বপূর্ণ। এই তিনটা, আর গুলো মাথা রাখতে পারলে রাখছেন, না রাখলে নাই। এখন আসেন আমরা জিরান্ড আর ইনফিনিটিভের প্রেজেন্ট পার্টিসিপল দুটোটাই তো ভার্ব প্লাস আইএনজি, তাই না। এখন লিখলো, ধরেন লিখলো হচ্ছে কি রিডিং, আচ্ছা রিড কি বলেন তো, ভার্ব না, হ্যাঁ, তাহলে রিডিং রুম, এটা কিসের কাজ করছে, এটা একটা নাম না, রিডিং রুম এটা একটা জিনিসের নাম না, হ্যাঁ, তাহলে এটা কিন্তু নাউনের কাজ করছে। তাহলে এটা হচ্ছে জিরান্ড, এটা সমান সমান জিরা মনে করি আমরা, ঠিক আছে, জিরান্ড। আবার বলছি ফ্লাই বা হচ্ছে কি স্লিপ, স্লিপ মানে কি, স্লিপ একটা ভার্ব না, স্লিপ। তাহলে আমরা লিখলাম স্লিপিং, তারপরে ডগ লিখলাম স্লিপিং ডগ। আচ্ছা এটা মানে কি পড়ার ঘর, তাই না, এটা মানে হচ্ছে কি পড়ার ঘর, এটা একটা জিনিসের নাম বোঝাচ্ছে। আর স্লিপিং ডগ এটা কি নাম বোঝানো, এটা হচ্ছে কি ঘুমন্ত কুকুর। আমরা কি পড়ছি, জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, মনে আছে। তাহলে এই যে দেখেন, এটা কি একটা নাম বোঝাচ্ছে, ঘুমন্ত কুকুর কি কোনো জিনিসের নাম, নাকি একটা অবস্থা বোঝাচ্ছে, কুকুরের অবস্থা, মানে সে এটা হচ্ছে তাহলে নাউন না, এটা অ্যাডজেক্টিভ কাজ করতেছে। নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা এটা এতটুকু আপনাদের এই লেভেলে বুঝতে হবে না, তবে এটা আরো ছোটরাও বুঝে, এগুলো হচ্ছে ওই ইয়াতে পড়ায় যখন। আচ্ছা এটা কেমনে বুঝবেন, আচ্ছা এই আমরা কেমনে বুঝবো এটা, যদি এটা আপনাদের বড় লেভেলে আসবে। এখন আমি একবার বুঝাই দিই, এটা কেমনে বুঝবেন, কেমনে বের করবেন কোনটা জিরান্ড। এটা ওই যে চাকরির পরীক্ষাগুলোতে আসে যে কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল, আপনি কেমনে বুঝবেন। এই যে দেখেন শেষের টারে আপনি দিবেন, এই যে রুম, শেষের টারে আগে নিয়ে আসেন, হ্যাঁ, রুম ইজ রিডিং হবে, এটা দিয়ে হয়, রুম ইজ রিডিং, রুমটা পড়তেছে হয়, তো এটা তো ইজ দিয়ে হয় না, এটা কি হয়, আপনি ইজ দিয়ে বসাবেন, নয় ফর দিয়ে বসাবেন। তাহলে দেন রুম ফর রিডিং, পড়ার জন্য ঘর, এটা হয় না। তো যদি ইজ দিয়ে হয় না, তাহলে এটা কি হলো না, এটা 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 মানে পার্টিসিপল হবে না। যদি ফর দিয়ে হয় তাহলে এটা হচ্ছে জিরান্ড, মানে এই যে পড়ার জন্য ঘর, বাকি এই যে পড়ার জন্য ঘর, তাহলে এটা জিরান্ডের হয়ে গেছে, GERUND, GERUND। আর এই যে দেখেন এবার এটার আগে নিয়ে আসি, ডগ ইজ স্লিপিং না ডগ ফর স্লিপিং, এইটা নিয়ে চাকরির পরীক্ষাতে সবাই কি চিন্তা, তো সেটা কত সহজ ছিল। এবার বলেন ডগ, সরি ডগ ডিওজি, ডগ ফর স্লিপিং না ডগ ইজ স্লিপিং, ডগ ইজ স্লিপিং, ঠিক আছে। তাহলে ইজ দিয়া হলে আমরা কি বলছি, পার্টিসিপল, ঠিক আছে। ইজ দিয়া হলে কি মানে দেখেন এটা তার কাজ বোঝাই যায়, ডগটা একটা কাজ করতেছে কিন্তু এখানে কাজ বোঝাইতেছে না। এটা কি, এটার জন্য, এটা পড়ার জন্য ঘর, ঠিক আছে। LWIMING নাকি, সুইমিং POOL নাকি, সুইমিং পুল আর সুইমিং গার্ল, দোনোটাই তো সুইমিং, GIRL। কোনটা জিরান কোনটা পার্টিসিপল, কেমনে বুঝছেন বলেন, সুইমিং পুল আর সুইমিং গার্ল। আচ্ছা আমরা পুল রে আগে নেই, পুল ফর সুইমিং মানে কি, পুলটা মানে যেখানে সাঁতার কাটে, এটা সুইমিং এর জন্য এই পুলটা। আর আচ্ছা গার্ল ফর সুইমিং, সাঁতারের জন্য মেয়ে না, গার্ল ইজ সুইমিং। তাহলে আমার কথা আবার দেখেন, এই আমরা যদি দেখি পুলটারে আগে আনি, পুল ফর সুইমিং, সাঁতারের জন্য, এই যে সাঁতার সেটা আগে অর্থ হবে না, সাঁতারের জন্য পুকুর, ঠিক আছে। আর এই যে গার্ল, তাহলে আমরা কি লিখবো, গার্ল ইজ সুইমিং, তাই না। বুঝছেন, এই যে গার্ল মেয়েটি সাঁতার কাটতেছে, এটা কাজ বোঝাচ্ছে, এটা কিন্তু কাজ বোঝাচ্ছে না, সাঁতারের জন্য পুকুর। আর এটা যদি আপনি ফর লেখেন, গার্ল ফর সুইমিং, হইলো সাঁতারের জন্য মেয়ে, এটা কি হইলো। তাহলে আমরা এই যে দেখেন জিরান্ড আর পার্টিসিপল, এটা একটু ক্লিক অন্তত। তাহলে জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এরা সবাই হচ্ছে নন ফিনিট ভার্ব, এরা সবাই কি নন ফিনিট ভার্ব, এরা নিজে নিজে অর্থ দিতে পারে না, এরা ওই যে ফিনিট ভার্ব লাগে তখন এরা অর্থ দিতে পারে, ঠিক আছে। এই যে আমরা এখানে একটা দেখাইছিলাম, যেমন হচ্ছে কি এই যে হি গোজ, আচ্ছা আর হি টু রিড,
টু রিডটা কি বলেন তো আপনারা, দেখি বলেন তো, বুঝে বলেন টু রিডটা কি? ইনফিনিটিভ, তাই না? এটা কি ওই যে টু প্লাস ভার্ব হচ্ছে কি ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভও কি একটা নন ফিনিট ভার্ব না? হ্যাঁ, যে আবার লিখলো, আচ্ছা লিখলো হি গোয়িং, হবে? হি গোয়িং তো হবে কখনো? এটা নন ফিনিট হয়ে আছে কারণ এটা তো জিরান্ড, তাহলে আমাদের কি লিখে দিতে হবে? হি ইজ দিতে হবে, হি ইজ গোয়িং, সে যাইতেছে। এখন হয়েছে, তাহলে এই ভার্বটা ওরে ফিনিট ভার্ব হইতে সাহায্য করছে, মানে সাহায্যকারী ভার্ব। সে একা একা বসতে পারবে না, একা একা বসলে সে কি হয়ে যাবে? নন ফিনিট থাকবে। অথবা এই যে দেখেন লেখা আছে হি গন, সরি গোয়িংটা কি ওই যে মনে আছে, গোয়িংটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, মানে হচ্ছে কি জিরান্ড অথবা পার্টিসিপল যেটাই ধরেন। এখন তার সাথে যখন ইজ দিয়ে দিছি তখন সে ফিনিট ভার্ব হয়ে গেছে। এখন হি গন, এটাও কি হবে? গনটা কোনটা? ওই যে পাস্ট পার্টিসিপল, এটাও নন ফিনিট, কি বলে, হ্যাঁ নন ফিনিট ভার্ব, তাই না? তাহলে এটার সাথে কি দেওয়া লাগবে বলেন? হি হ্যাজ গন। ভার্ব 3 বানাইতে হলে আমাদের কি লাগতেছে? ওই যে হ্যাজ গন, হি হ্যাজ গন, সে গিয়েছে। আপনারা ওই যে টেন্স পড়লে এটা হয়তো ভালো করে পারতেন। আইএনজি দিতে হলে অ্যামিজার লাগে, আর ভি3 বসাইতে হলে হ্যাভ হ্যাজ লাগে। করছেন না এগুলো? আমরা অনেক আগে পড়াইছিলাম এখানে। তাহলে যদি আমরা ইজ না দিতাম, হি গোয়িং হবে না। নন ফিনিট কখনো একা বসতে পারে না, বুঝছেন? তাহলে সে অর্থ দিতে পারে না। এই যে এ কিন্তু পার্টিসিপল, আর এ হচ্ছে কি পাস্ট পার্টিসিপল, এও নন ফিনিট, এও নন ফিনিট। তো এদের সাহায্য নিয়ে সে কি হয়েছে? এখন ফিনিট ভার্ব হয়েছে। আচ্ছা, এখন নন ফিনিট থাকলে এগুলাকে কি বলে আমরা দেখি, একটু দেখি, মাথা হ্যাং করি না। হ্যাঁ, মনে করেন আজকে এটা এক্সট্রা দেখলাম আর কি, এটা মাথা হ্যাঁ জটিল করার কিছু নাই। আচ্ছা, এই যে কোনো শব্দ যদি এরকম থাকে, এই যে যেমন হচ্ছে কি এটাকে বলে ফ্রেজ, PHRASE, ফ্রেজ। ফ্রেজ অর্থ শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ মানে কয়েকটা শব্দ মিলে শব্দগুচ্ছ হয়, কথা বুঝছেন? যেমন রিডিং রুম, দুইটা মিলে একটা শব্দগুচ্ছ হয়েছে, কোনো বাক্য হয় নাই, কথা বুঝছেন? আর হচ্ছে কি আরেকটা হচ্ছে, একটা হচ্ছে ফ্রেজ, আরেকটা হচ্ছে ক্লজ, CLAUSE। ক্লজ মানে বাক্য, ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ, আর ক্লজ মানে বাক্য। হ্যাঁ, শব্দ হইলেই বাক্য হয় না, কথা বুঝছেন? 10টা শব্দ একসাথে বসে আছে, তারপরও বাক্য হয় না। যেমন রামগঞ্জ, রব্বানিয়া, কামিল, মাদ্রাসা, 4টা শব্দ একসাথে হয়েছে, কোনো বাক্য হয়েছে? বাক্য হইতে হলে কি লাগবে? সাবজেক্ট লাগবে আর ফিনিট ভার্ব লাগবে। এই কথাগুলোরে আমি যদি আরেকটা পৃষ্ঠাতে নিতে পারতাম, বেশি ফাস্ট লাগতেছে। আচ্ছা, ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট লাগবে আর একটা ফিনিট ভার্ব লাগবে। কি লাগবে? ফিনিট ভার্ব লাগবে, ঠিক আছে? আমরা বলি না সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব নন ফিনিট ভার্ব হলে হবে না। ওই যে দেখা যাচ্ছে না হি গোয়িং, বাক্য কি হয়? হয় না। সাবজেক্ট প্লাস ফিনিট ভার্ব লাগবে। যেমন হচ্ছে কি ক্লজ করতে হলে, যেমন হচ্ছে কি এই যে হি অথবা আই দিলাম, হি তারপরে রিডস দিলাম, হি রিডস। এখন একটা বাক্য হয়েছে কেমনে? এই যে সাবজেক্ট প্লাস ফিনিট ভার্ব বসে, রিডস হচ্ছে ফিনিট ভার্ব, কিন্তু রিডিং হচ্ছে নন ফিনিট ভার্ব, অথবা টু রিড নন ফিনিট ভার্ব, তাই না? তাহলে ক্লজ হচ্ছে কি যখন একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব থাকে, এটাকে বলে ক্লজ। আর যখন এই যে 100টা নন ফিনিট ভার্ব একসাথে বসে আছে, কোনো ফিনিট ভার্ব নাই, তার মানে এটা ফ্রেজ, এটা কখনো ক্লজ হবে না, এটা বাক্য হবে না, কথা বলছেন? বাক্য হতে হলে কি লাগবে? সাবজেক্ট প্লাস ফিনিট ভার্ব। আর এই যে ফ্রেজ হচ্ছে কি, এই যে দেখছেন এটাও তো ভার্ব, এই যে রিডিং, এটা ভার্ব না, কিন্তু এটা নন ফিনিট ভার্ব, এটা এই যে। তাহলে ফ্রেজ আর ক্লজ, কথা বলছেন? ফ্রেজ আর ক্লজটাও তো একটু ক্লিয়ার হয়েছে। ফ্রেজ কি? শব্দগুচ্ছ, যেখানে অনেকগুলো শব্দ থাকবে, কোনো ফিনিট ভার্ব থাকবে না, কোনো ফিনিট ভার্ব থাকবে না, কোনো সাবজেক্ট থাকতে পারে কিন্তু কোনো ফিনিট ভার্ব, সব নন ফিনিট ভার্ব বলবো বা অন্য কোনো কিছু বলবো। আর ক্লজ কি? যেখানে সাবজেক্ট থাকবে আর একটা ফিনিট ভার্ব থাকবে। এখন আপনি বলবেন স্যার ফিনিট ভার্ব তো পড়েন না, ফিনিট ভার্ব কি? আচ্ছা, নন ফিনিট ভার্ব পড়াইছি না? নন ফিনিট ভার্ব কি মনে আসেনি? এই যে 3টা নন ফিনিট ভার্ব, 3 প্রকার, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। এই 3টা নন ফিনিট, বাকি সব ফিনিট ভার্ব। এগুলো ছাড়া সবই কি? আবার বলেন তাহলে জিরান্ড কি? যেমন গোয়িং, তারপর কি ইনফিনিটিভ কি? টু গো, মানে টু প্লাস ভার্ব, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে জিরান্ড আর ইনফিনিটিভ তো চেঞ্জই। আর আমাদের লাগবে পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে কি? প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল ভার্ব 3। এই তো আমরা তো নন ফিনিট গুলো সব চিনে ফেলছি। তাহলে ফ্রেজ আর ক্লজ মোটামুটি ক্লিয়ার।